হুম, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কি করা আছে। যতটুকু মতো দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমরা সোলার সেল নিয়ে দেখছিলাম, সোলার সেলের বিভিন্ন জিনিস প্রপার্টিজ গুলো আলোচনা করেছি। আজকে সোলার সেলের মোটামুটি ফাইনাল টপিক গুলোর মধ্যে একটা আসবে, সেটা হলো সিরিজ রেজিস্ট্যান্স এবং ইকুইভ্যালেন্স সার্কিট। তো সিরিজ রেজিস্ট্যান্স বলা হয়ে থাকে এফেক্টিভ সিরিজ রেজিস্ট্যান্স বলা হয় বেসিক্যালি practically device can deviate substantially from the ideal pn junction solar cell। মানে নরমাল যে সোলার সেল থাকে সেই সোলার সেল থেকে তোমার ডেভিয়েট করতে পারে। যদি ডেভিয়েট করে তাহলে কি পরিমাণে ডেভিয়েট হচ্ছে সেটা দ্বারা রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি প্রকাশ পায়। ঠিক আছে, তো ডেভিয়েট করতে পারে দুইটা কারণে। একটা হচ্ছে ফটো জেনারেটেড ইলেকট্রন দ্যাট হ্যাজ এ ট্রান্সভার্স সারফেস সেমিকন্ডাক্টর রিজন টু রিচ দ্য নিয়ারেস্ট ফ্রিঞ্জার ইলেকট্রোড। মানে হচ্ছে একটা ফটো কারেন্ট যেটা কিনা নিয়ারেস্ট ফ্রিঞ্জার ইলেকট্রোড। ফ্রিঞ্জার ইলেকট্রোডটা কি? ফ্রিঞ্জার ইলেকট্রোডটা হচ্ছে যে ইলেকট্রোডের লেফট সাইডে একটা হচ্ছে ব্যাক এন্ড ইলেকট্রোড বা ব্যাক ইলেকট্রোড, আর একটা হচ্ছে ফ্রিঞ্জার ইলেকট্রোড যেটা সবচেয়ে নিয়ারেস্ট থাকে। যেমন এই ইলেকট্রনটা এই দিক থেকে এই পাতে আসতে তার নিয়ারেস্ট যে পাথ সেটাকে বলছি আমরা ফ্রিঞ্জার ইলেকট্রোড পাথ। ঠিক আছে, তাহলে আমরা বলছি অল দিস electron paths in the n layer surface region to fringe electrode introduces an effective series resistance। তাহলে এখান থেকে যে এই ফ্রিঞ্জার ইলেকট্রোড যাওয়ার পথে যে রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স তৈরি হয় তাকে আমরা বলছি এফেক্টিভ সিরিজ রেজিস্ট্যান্স। into the photovoltaic circuit as indicated in this figure, if the fringe electrode are thin, then the resistance of the electrodes themselves will further increase r। তার মানে ফ্রিঞ্জার ইলেকট্রোডের নিজস্ব রেজিস্টিভিটিটাও এই ইলেকট্রনের সাথে বা এই সিরিজ রেজিস্ট্যান্সের সাথে যোগ হয়ে যেতে পারে। there is also a series resistance due to the neutral p region। p regionের এখানেও সিরিজ রেজিস্ট্যান্স হতে পারে কিন্তু সেটা এত স্মল থাকে যে এই রেজিস্ট্যান্সটাকে অ্যাভয়েড করে দেওয়া হয়। তার মানে ইলেকট্রন, এই যে নেগেটিভ চার্জের ইলেকট্রন, সেটা যে এই ফ্রিঞ্জার ইলেকট্রোডে আসার পথে যে বাধা অতিক্রম করে যায় তাকে আমরা বলছি এফেক্টিভ সিরিজ রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাকে আমরা বলছি এফেক্টিভ সিরিজ রেজিস্ট্যান্স। তাহলে ইকুইভ্যালেন্স সার্কিট অফ পিএন জাংশন ডায়োডের ইকুইভ্যালেন্স সার্কিট এখানে দেখা আছে। আমাদের এটা যদি আমরা ইকুইভ্যালেন্স সার্কিট হিসেবে চিন্তা করি, খেয়াল করে দেখো এটা হচ্ছে ফোটো কারেন্ট বা ফোটো কারেন্ট মানে একটা ফোটন পড়লে যে কারেন্টটা আসবে, এটা হচ্ছে ডায়োড কারেন্ট। আমরা জানি ফোটো কারেন্ট ডায়োড কারেন্টের উল্টা। তাহলে ফোটো কারেন্ট যদি এইদিকে যায় তাহলে ডায়োড কারেন্ট এদিকে যায়, তাহলে এ প্রাইম এর রেজাল্টেন্ট যে কারেন্ট আছে সেটাই হচ্ছে আই কারেন্ট। এবং এটা যখন লোডের মধ্যে দিয়ে চলে যায়, আর যদি লোড হয় তাহলে তার এখানে দুই ধরনের রেজিস্ট্যান্স থাকতে পারে। একটা হচ্ছে ফোটো কারেন্ট এই লোড পর্যন্ত যাওয়ার মাঝখানে একটা রেজিস্ট্যান্স যাকে আমরা বলছি এফেক্টিভ সিরিজ রেজিস্ট্যান্স বা আর এস। একটা আরপি, আরপি হচ্ছে প্যারালাল রেজিস্ট্যান্স বা শান্ট রেজিস্ট্যান্স। শান্ট রেজিস্ট্যান্স তাকে বলতেছি এই যে সোলার সেলটা না হয়েছে সে সোলার সেলের ভিতরে পিওর সোলার সেল ম্যাটেরিয়াল হিসেবে থাকে না, যেমন পিএন জাংশন পিওর হিসেবে থাকে না, সেখানে কিছু গ্র্যানুয়াল মডিউল থেকে যায়, মানে পলিক্রিস্টালাইন ডিভাইস ইউজ করা হয় বা গ্রেইন বাউন্ডারিজ থেকে যায়। এটার কারণে যে এফেক্ট হয়ে থাকে তাকে আমরা বলছি প্যারালাল বা সিরিজ রেজিস্ট্যান্স, শান্ট রেজিস্ট্যান্স, যেটা কিনা ফটো কারেন্টকে মেইন রেজিস্টিভ লোডে যাওয়ার পথে ডাইভার্ট করে দেয়। টিপিক্যালি নরমালি যেটা দেখা চিন্তা করা হয়ে থাকে সেটা হলো আরএস অনেক অনেক হাই থাকে আরপি এর তুলনায়। ওই জন্য আরপি কে আমরা মোটামুটি ভাবে ইগনোর করতে পারি প্রোভাইডেড দ্যাট দ্য ম্যাটেরিয়াল ইজ হাইলি পলিক্রিস্টালাইন। যদি আনলেস যদি ম্যাটেরিয়ালটা হাইলি পলিক্রিস্টালাইন না হয় এবং কারেন্ট কম্পোনেন্ট যদি গ্রেইন বাউন্ডারির মধ্যে দিয়ে এত পরিমাণে না যায় যাতে করে সেটা ইনভিজিবল না করা যায়, এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে আমরা শুধু বলতে পারি সিরিজ রেজিস্ট্যান্সটাই মেইন মেইন এক্সিস্টেন্স হিসেবে থাকে। ঠিক আছে, the series resistance RS can significantly deteriorate the solar cell's performance। যেমন দেখো যদি সিরিজ রেজিস্ট্যান্স RS 0 থাকে তাহলে আমরা বলতে পারি যে সোলার সেলটা হলো বেস্ট সোলার সেল। কিন্তু সিরিজ রেজিস্ট্যান্স এর ভ্যালু যদি চেঞ্জ হয়, the difference is that RS does not affect the open circuit voltage। RS টা ওপেন সার্কিট ভোল্টেজের উপর ডিপেন্ড করে না। যেমন ধরো এখানে দেখো কারেন্টের ভ্যালু চেঞ্জ, আমরা জানি যে ওপেন সার্কিট ভোল্টেজ খুব একটা চেঞ্জ হয় না, যার কারণে আমরা দেখতে পারি RS টা বেসিক্যালি R সমান সমান আমরা কি জানি ভি বাই আই। এখন ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে যেটা বলতে পারি আই এর ভ্যালু যদি বাড়ে তাহলে কি আর এর ভ্যালু কমবে না? যদি ভি কনস্ট্যান্ট থাকে তার মানে রেজিস্টিভিটিটা যদি তুমি কারেন্টের ভ্যালু বাড়ায় দাও, এদিকে যদি কারেন্টের ভ্যালু বেড়ে যায় তাহলে রেজিস্টিভিটির পরিমাণ কমে যাবে। ঠিক আছে, রেজিস্টিভিটি এই যে সিরিজ রেজিস্ট্যান্স সেটা হলো সাফিসিয়েন্টলি যদি লার্জ হয় তাহলে কারেন্ট হবে খুব ছোট, মানে শর্ট লিমিটেড কারেন্ট হবে। সিমিলারলি লো শান্ট রেজিস্ট্যান্স ভ্যালুজ এক্সটেন্সিভ এ হাই কারেন্ট প্রয়োজন হবে লো ইয়ার জন্য। The low shunt resistance values due to the extensive defects in the material also reduces the efficiency. The difference is that RS does not affect the open circuit voltage, but RP যেটা আছে grain boundary that reduces the open circuit voltage।
মানে আরপি যেটা আছে সেটা কি করে থাকে, ওপেন সার্কিট ভোল্টেজকে কমায়, কিন্তু আরএস কখনোই ওপেন সার্কিট ভোল্টেজটাকে কমাবে না। ঠিক আছে, তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে হোয়াট আর দ্য সিরিজ রেজিস্ট্যান্স এন্ড শান্ট রেজিস্ট্যান্স, তাহলে এখান থেকে এই ছবি এঁকে এই জিনিসগুলো ব্যাখ্যা দিয়ে বলতে হবে। ঠিক আছে, সোলার সেল এন্ড প্যারালাল এটা লাগবে না তোমাদের, এই এটার অঙ্ক লাগবে না। টেম্পারেচার এফেক্ট এটা লাগবে, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। টেম্পারেচার এফেক্ট সেটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জের কারণে কি রকম ভাবে সোলার সেলে চেঞ্জ আসে। ওপেন সার্কিট ভোল্টেজের আমরা ফর্মুলা জানি, এটা হলো ওপেন সার্কিট ভোল্টেজের ফর্মুলা। এই ফর্মুলা টি আছে, আমরা জানি যে টি আছে। এখন টি কে যদি আমি ভ্যারি করাই তাহলে কি হয়, আসলে যদি টি কে ভ্যারি করাই তাহলে যেটা হয়, চেঞ্জ আসে, যেটা আসে সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি, এখানে ওপেন সার্কিট ভোল্টেজ টি এর উপর ডিপেন্ডেন্ট এবং NKTB ইকুয়েশন 1 I নট ইজ রিভার্স স্যাচুরেশন কারেন্ট which is strongly temperature dependent। এখানে যে I নট আছে সেটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট এবং স্ট্রংলি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কারণ I নটটা আবার Ni স্কয়ারের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যেখানে Ni হলো ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন, সিন্স IPH মানে হলো ফোটো কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি। তা আমরা বলতে পারি ওপেন সার্কিট ভোল্টেজ থেকে এটাকে ভাগ করে পাচ্ছি KL ln KI বাই I নট, যেখানে I নট এর সাপেক্ষে একটা ইকুয়েশন বের করে ফেললাম। এরপর অ্যাজিউমিং n ইকুয়ালস টু 1, তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে যেটা পাওয়া যাচ্ছে, দেখো খুব কঠিন না ইকুয়েশনটা, মোটামুটি দেখলেই বুঝতে পারবা। সেটা হচ্ছে এটাকে আমরা বলতেছি EVC1 EVC2 মাইনাস EVC1, মানে এই দুটাকে ভাগ করে দিচ্ছি আমরা। তাহলে লন এর ক্ষেত্রে যদি বিয়োগ করি তাহলে লন কি ভাগ হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি I01 ডিভাইডেড বাই I02 which is almost equals to Ni square 1 minus Ni square 2। আমরা যদি I0 কে প্রপোর্শনাল করে Ni এর সাপেক্ষে, তাহলে আমরা এরকম পাই। তাহলে ফাইনালি যেটা পাই আমরা সেটা হচ্ছে EVOC2 minus EVOC1 equals to EG by KT। EG হলো ব্যান্ড গ্যাপ বাই T2 minus T1। T2 minus T1 হচ্ছে তোমার টেম্পারেচার T1, T2 ডিভাইডেড বাই টেম্পারেচার 1। তাহলে আমরা যদি এটাকে ফাইনালি যেটা পাই সেটা হচ্ছে কোনো একটা সোলার সেলের ওপেন সার্কিট ভোল্টেজ যদি 0.55 ভোল্ট থাকে at 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 60 ডিগ্রি সেলসিয়াসে তার টেম্পারেচার হবে তোমার এরকম, যে 0.475 ভোল্ট। আর এটার ইকুয়েশনটা হচ্ছে এটা। খুবই ইম্পর্টেন্ট সোলার সেলের ক্ষেত্রে টেম্পারেচারের এফেক্ট কিভাবে কাজ করে। ওকে, এটা কিন্তু লেটেস্ট ভার্সনটাতে নাই, পুরান ভার্সনটাতে আছে। আমি বই দিয়ে দিব, আপলোড করে দিব। ঠিক আছে, তাহলে এইটুক পর্যন্তই থাক আমাদের আপাতত। হ্যাঁ, আমরা আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে তোমার সোলার সেলের কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, মানে এফিসিয়েন্সি ম্যাটেরিয়ালটার ভ্যারিয়েশনের মাধ্যমে কিভাবে চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখবো। ওটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখে নিব যে সোলার সেলের ম্যাটেরিয়াল চেঞ্জের কারণে কিভাবে চেঞ্জ আসে। ওকে, এখান থেকে অঙ্ক দেখতে হবে যেগুলো, সেগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে 6.3, 6.3 এর অঙ্কটা দেখতে হবে। তারপর হচ্ছে 6.2টা দেখতে হবে, এবং 6.4, 6.5 এই অঙ্কগুলো দেখলেই হবে। ঠিক আছে, প্যারালাল কোন অঙ্ক দেখতে হবে না, একটা আছে প্যারালাল সার্কিটের অঙ্ক, সেটা দেখা লাগবে না। ওকে, ঠিক আছে, বুঝা গেছে আজকে ক্লাসে? ক্লাস কি বুঝা গেছে? জি স্যার, গেছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এটুকু পর্যন্ত থাক। আমাদের আরেকটা টপিক দিন লাগবে সোলার সেলের জন্য, এরপর আমরা মোটামুটি হবে আর দুটো টপিক আছে, তোমার ওয়েভ আর পোলারাইজেশন। ও দুটো খুব একটা বড় না, তো মোটামুটি হোপফুলি হয়তো লাস্ট উইকের আগে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তো আমি অ্যাটেন্ডেন্স ইয়া দিয়ে দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারো। ওকে স্যার। স্যার ফটো ডিটেক্টর স্যার লেকচারগুলো স্যার আপলোড করে দিলে হ্যাঁ, খুব ভালো ফটো হতো। ডিটেক্টরের লেকচারগুলো আমি আপলোড করে দেবো। ফটো ডিটেক্টর এবং সোলার সেল দুটো একসাথে আমি লেকচার আজকে রাতে আপলোড করে দেবো। আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।